দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী সিগনেচার স্ট্রোকস। সকাল 11টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 27 মে পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সাবস রাজ এস এর একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 মে পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে সুনীল কুমারের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী পথের গল্প। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 27 মে পর্যন্ত। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুনে মোয়াসিফের একক দৃশ্যশিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কার সেরা পরিবার। দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। আজ আমাদের জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। প্রিয় দর্শক, তাঁকে নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন উচ্চাঙ্গ ও নজরুল সঙ্গীত শিল্পী ও শিক্ষক সালাউদ্দিন আহমেদ। শুভ দুপুর। শুভ দুপুর। ভীষণ ভালো লাগছে আজকের এই বিশেষ দিনে আপনাকে পেয়ে। যেমনটি বলছিলাম, আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী এবং এই জন্মবার্ষিকীতে তাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা তোমাকে এবং আমাদের এনটিভিকে অনেক আমার শুভকামনা যে আমাদের জাতীয় কবি, প্রাণের কবি, জাতীয় কবি, তার জন্মদিনে অন্তত শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই অনুষ্ঠানে আসতে পেরেছি। জি, এবং এরকম একটি দিনে আপনাকে আমরা পেয়েছি, ভীষণ সৌভাগ্য আমাদেরও। এই যে কাজী নজরুল ইসলাম বহু গুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন। তার সঙ্গীত, তিনি একজন ঔপন্যাসিক ছিলেন, তার কবি সত্তা, এই যে এত কিছুর ভিড়ে কোন জায়গাটা আপনার ভীষণ কাছের, আপনার ভীষণ ভালো লাগার? আসলে আমি আমার সঙ্গীত সাধনার সাথে সাথে, প্রশিক্ষণের সাথে সাথে আমি সারা জীবন সাহিত্য পড়ে বড় হয়েছি। তো সাহিত্য পড়ে বড় হওয়া মানে পৃথিবীর অলমোস্ট যারা বিখ্যাত সাহিত্যিক কবি সবার একটু আধটু পড়া হয়েছে আমার। তো এইভাবেই নজরুলের প্রতি আমার যে অনুরক্ত আমি হয়েছি। কিন্তু তার চেয়ে বড় কথা যে আমি যেহেতু বেসিক আমার উচ্চাঙ্গ সঙ্গীত, তো উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করতে গেলে যত আমি বেশি চর্চা করব আস্তে আস্তে নজরুলের প্রতি একেবারে আসক্ত হয়ে যাব। এই কারণেই যে উচ্চাঙ্গ সঙ্গীতের যে ক্রাইটেরিয়াগুলো, যে চরিত্রগুলো, সমস্ত জিনিসগুলোকে নজরুল তার বাংলা গানে ব্যবহার করেছেন। আচ্ছা, তো এই যে নজরুল যখনই শুনি তখন দেখি যে আমি উচ্চাঙ্গ সঙ্গীত যা চর্চা করছি মানে একেবারে ডিরেক্টলি সেখানে প্রভাব পড়েছে এবং নজরুল উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েই তাকে ব্যবহার করেছে তার গানে। যে কারণে শাস্ত্রীয় সঙ্গীত এবং নজরুল সঙ্গীতকে অনেকটা আমরা আসলে এক করে দেখতে পারি, একদম মিলেমিশে একাকার হয়ে গেছে নজরুলে এসে। একেবারে একটি সঙ্গীতের অনুবিশ্ব হচ্ছে কাজী নজরুল ইসলাম। সুতরাং নজরুল সঙ্গীত আমি গাইবো, আমি আসক্ত হব, এটাই স্বাভাবিক। শিল্প সত্তার একটা বড় ব্যাপারই কিন্তু থাকে যে শিল্প সব সময় আসলে সমসাময়িক হতে হয় এবং নজরুল সব সময়ের জন্যই প্রাসঙ্গিক। আজ এতগুলো বছর পরে এসেও আমরা নজরুলকে একই রকমভাবেই আবিষ্কার করি। এটা আসলে কিভাবে সম্ভব? আসলে নজরুল তার জীবনটা একেবারে আমরা জানি যে বড় মানে একেবারে কণ্টকাকীর্ণ, কাঁটায় ভরা তার জীবন। ছোটবেলা থেকে প্রতিটি ক্ষেত্রে তাকে সংগ্রাম করে করে সামনে এগোতে হয়েছে। সুতরাং এই যে প্রতিকূলতার সঙ্গে লড়াই করার যে মানসিকতা বা যে চরিত্র, সেটা তার ছোটবেলা থেকেই কিন্তু হয়েছে। এইটা হতে গিয়ে যখন সে কাব্য সাহিত্য চর্চা করতে এলো, স্বাভাবিকভাবেই
ব্রিটিশ শাসিত ভারতবর্ষে তখন যত রকমের বৈষম্য, কুপমণ্ডুকতা, এই যে ধর্মীয় বিভেদ, সমস্ত কিছু তাকে প্রতি মুহূর্তে আহত করত। তো সমস্ত বিষয়গুলো নিয়ে উনি কাজ করা শুরু করলেন, যে কারণে আমরা যে যুগেই থাকি না কেন বা যে সমাজে যে পরিস্থিতিতেই থাকি না কেন নজরুল প্রাসঙ্গিক। কারণ নৈতিক মূল্যবোধ, মানবিকতা বোধ, এই সমস্ত বহিঃপ্রকাশ তো আসলে শব্দগুলোতে আছে একেবারেই। আপনি যেহেতু একজন উচ্চাঙ্গ এবং নজরুল সঙ্গীত শিল্পী, আপনাকে আসলে কিভাবে প্রভাবিত করেছে, বা একেবারেই ছোটবেলা থেকে তো আর নজরুলকে বুঝে ওঠা সম্ভব হয়নি, এটা তো নিশ্চয়ই একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। সেই প্রক্রিয়ার জায়গাটা আসলে কেমন ছিল, শুরুটা কেমন ছিল, আজকে এসে এই পরিণত বয়স এসে কি মনে হয়, কিভাবে আবিষ্কার করেন? আসলে আমাদের বাড়িতে গান বাজনার চল ছিল, এমনি কলের গান বা এগুলো আমি খারাপ অবস্থাতে দেখেছি। বড় বড় রেডিও, ওই যে ন্যাশনাল ইকো রেডিও, ফলে বাড়িতে গান বাজনা ছিল, বাবা শখ করে গাইতেন। সুতরাং ছোটবেলা থেকে গান শোনার যে প্র্যাকটিসটা, যেটা খুব জরুরি, হ্যাঁ হ্যাঁ, এইটা আমাদের বাড়িতে ছিল। তো ফলে ছোটবেলা থেকেই সব ধরনের গান বেশি করে শোনা হয়েছে, কিন্তু বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীত নির্ভর গানগুলি আমাকে ছোটবেলা থেকেই আগ্রহী করেছিল। এবং প্রাথমিকভাবে যে শুরু করেছিলাম গান শেখা, সেক্ষেত্রে কিন্তু আমাকে বিভিন্ন জায়গা থেকে উৎসাহিত করা হয়েছে যে ভালো গান গাইতে গেলে উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে হবে। তো উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে গিয়েই কিন্তু আমি নজরুলকে বিশেষ করে সাংগীতিকভাবে চেনা শিখেছি। আর যেহেতু কাব্যপ্রীতি বা কবিতা প্রীতি আমার চিরকালই ছিল, সুতরাং ওই পড়াশোনার মাধ্যমে নজরুলকে আরো বিবিধতার যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো আমাকে একেবারেই আকৃষ্ট করেছে, বিমোহিত করেছে। আচ্ছা, কখনো এমন হচ্ছে যে কোনো নজরুল সঙ্গীতের মানে কোনো একটি গান হয়তো আপনি প্রথমবার গাইছেন, সেটা একরকম ভাবে আপনি বুঝেছেন, মানে বোধে এসেছে, আবার সেই গানটাই যখন বহুবার গাওয়া হয়েছে তারপরে তাকে অন্য একটা ডাইমেনশনে আপনি আসলে ফিল করতে পারছেন? অবশ্যই এরকম তো হয়েইছে, কারণ আমরা অনেক গানই ছোটবেলায় শিখলাম ছোটবেলার মতন করে, তাই না? ওই গানটা আমরা যত বড় হয়েছি, বিশেষ করে রাগ প্রধান গান বা গজল গান, এরকম গানের ক্ষেত্রে হয়তো ছোটবেলায় একটা স্ট্রাকচারটা আমরা শিখেছি বা গিয়েছি, ওইটা পরবর্তীতে দেখলাম যে নো, এইটা তো শুধু চরিত্র নয় গানটার, এর তো আরো অবয়বটা আরো অনেক সুন্দর, আরো বিস্তৃত। তো এই যে পরবর্তীতে যখন আমাদের মোটামুটি পরিণতি বা পরিণত আমরা হলাম, তো তখন দেখলাম যে না, ওই গানটির মধ্যে আরো অনেক কিছু আছে যেটা এখন বুঝছি, তখন বুঝিনি। এখন তো আপনি শেখাচ্ছেন গান, আপনি শিক্ষক, মানে সঙ্গীতের গুরু। যারা আপনার কাছে গান শিখতে আসে, শাস্ত্রীয় সঙ্গীত বা নজরুল সঙ্গীত চর্চার সঙ্গীত, যে কোনো শিল্প মাধ্যম চর্চাটাই আসলে সাধনার ব্যাপার, কিন্তু নজরুল সঙ্গীতটা আসলে একটা থাকে না যে সাধনার মধ্যে দিয়ে যেতে হয়, সেই ধৈর্যটা কি এখনকার সময়ের ছেলে মেয়েদের মধ্যে দেখতে পান? এটা আমি একেবারে হ্যাঁ এই কথা বলবো না, তবে আমি একটি কথা বলতে পারি, এখন মিডিয়ার পরিধি অনেক বেড়েছে, বিভিন্ন অনুষ্ঠান, টিভি অনুষ্ঠান, এগুলো সুযোগ বেড়েছে, কিন্তু আমাদের পারিবারিকভাবে বা শিল্পীদের মধ্যে শিখে গান গাইবো এই বোধটা কম। আমি সবার জন্য বলছি না, বোধটা কম এই কারণেই যে একসময় ছিল যে মিডিয়াতে আসতে গেলে তাদের দক্ষতা যোগ্যতা নিয়েই আসতে হতো, না হলে সেখানে অ্যালাউ করা হতো না কাউকে। ইদানিং সঙ্গীত পরিবেশন বা সংস্কৃতি চর্চার ক্ষেত্রটা এত বড় হয়েছে যে তো অনেক ক্ষেত্রে কিন্তু ওই জায়গাগুলি হয়তো ঈশ্বর প্রদত্ত গলার আওয়াজটা ভালো তার, তো সে একটু সহজ সরল গান গাইছে, হয়তো শুনতে ভালো লাগছে। সেটা আমাদের তো আগে আমরা চায়ের টেবিলে সব জায়গায় তো অনেকেই গান গাইতো, তার মানে সবাইকে মিডিয়া আসতে হবে তা কিন্তু নয়। আমাদের কেউ কিন্তু ওইভাবে উৎসাহিত করেনি। আমাদের বলা হয়েছে যে যত ভালো গলাই তোমার হোক না কেন, আমি রবীন্দ্রসঙ্গীত গাইছি, বাহ ভালো লাগছে তো, একটা হয়তো লোকগীতি গাইছি সহজ সরল, ভালো লাগছে তো, তার মানে এই না আমাকে মিডিয়াতে যেতে হবে। আমাকে মিডিয়াতে যেতে গেলে যে প্রস্তুতি নিতে হবে ওইটা কিন্তু পরিবার থেকে আসে, এবং আমাদের মিডিয়ার যারা কর্ণধার বা যারা নীতি নির্ধারকরা তাদের কাছ থেকে আসে। তারাই বরং গাইড করতো যে নো, ভালো করে শেখো, শিখে আসতে হবে। তুমি যদি এটা পারফর্ম করতে চাও বা পেশা করতে চাও, তাহলে তো আরোই শিখে আসতে হবে। শিখে এসো এবং বুক ফুলিয়ে তুমি গান করো। এই জায়গাটা কিন্তু আমাদের ঘাটতি পড়েছে। নজরুল তো আসলে একটা দর্শন রেখে গেছেন, তো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে এই সময়ের জন্য আমাদের কোন জায়গাগুলো আসলে ফলো করা উচিত বা কোন জায়গাগুলো নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত? নজরুলের একটি প্রার্থনা বলে একটা কবিতা আছে, গান সেটা, তো সেটাতে একটা জায়গায় আছে যে যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান।
যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। তো এই যে তার উনি এত যে দুঃখ কষ্ট, এত সামাজিক বিড়ম্বনা, শত্রুতা, হিংসা সবকিছুর মধ্যে দিয়ে উনি এসছেন। সর্বোপরি ব্রিটিশ যে শাসক, সে তাদের বিরুদ্ধে সরাসরি উনি তার কলম ধরেছিলেন। ওই রকম কষ্টের একটি জায়গা থেকে বেরিয়ে কাজী নজরুল ইসলাম তৈরি হয়েছে। একটু একটু করে আজকে সারা পৃথিবীর মানুষ পটে, সমস্ত মানুষের কাছে পুরো যে মানুষ খাঁটি হয়, তাই না? এবং বিদ্যা শিক্ষা সবকিছুকে অর্জন করে। কোনোদিন উনি বিনা পরিশ্রমে বা তার যোগ্যতার বাইরে কোনো কিছু জিনিস উনি চাননি, বরং তার যোগ্যতার চেয়ে অনেক কম তাকে দেয়া হয়েছে। তো এই যে এই মানুষটির যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে এগিয়ে গিয়েছেন হাজারো প্রতিবন্ধকতার মধ্য দিয়ে। তো এখান থেকে বলতে পারি যে তার ওই জিনিসটা, যে আমি যে কাজটি করব বা যেটি আমি চাই, ওইটা যেন আমি জয় করে পাই, অর্জন করি, যেন আমি কেউ দয়া করে যেন আমাকে কেউ না দেয়, আমার যোগ্যতা দিয়ে, আমার দক্ষতা দিয়ে আমি অর্জন করতে চাই, মেধা দিয়ে। এই জিনিসটা আমাকে সাংঘাতিকভাবে আমার ভালো লাগে এবং আমার জীবনে এটা 100% আমি প্রয়োগ করেছি, কাজে লেগেছে, একদম আমি লাগিয়েছি আমার জীবনে কাজে। আচ্ছা, যেহেতু আজকে নজরুলের জন্ম জয়ন্তী আর আপনাকে পেয়েছি, গান না শুনে তো হবেই না, এটি গান শুনতে চাইবো। যেহেতু তুমি বলেছো আমি উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল সঙ্গীতের শিল্পী, স্বাভাবিকভাবেই উচ্চাঙ্গ সঙ্গীত নির্ভর নজরুলের শ্রেষ্ঠতম একটি গান হচ্ছে যেটি আমি গাইছি। সুরে বানে মালা দে তুমি আমারে ছুঁয়াছিলে, অনুরাগ কুম কুম দিলে দেহে মুনি, অনুরাগ কুম কুম দিলে দেহে মুনি, বুকে প্রেম কেন নাহি দিলি, আমারে ছুঁয়াছিলে, সুরে বানিয়ে মালা দে তুমি আমারে ছুঁয়াছিলে। আহা আহা, কি মুগ্ধতা, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এটা নিশ্চয়ই লক্ষ্য করেছে, এই যে এটা পিলু বলে একটি রাগ আছে, তো এটা ঠুমরি অঙ্গের একটি গান। তো ঠুমরি সাধারণত ওই 2-3 লাইনের ছোট্ট হয়, অরিজিনাল যে ঠুমরি গুলো হিন্দি ভাষা বা উর্দু ভাষাতে। নজরুল সেখানে এই গানটি কিন্তু স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ সব আছে, একটি কমপ্লিট একটি গান। সেখানে কাব্যময়তা এবং এই যে উচ্চাঙ্গ সঙ্গীতের নির্যাস তার সঙ্গে অ্যাড করা, এটা নজরুল পারতেন। যে একটা বড় সড়ো গানকে, 2-3 লাইনের গান না, বড় সড়ো একটি গানকে একটি রাগে, একটি অঙ্গে তাকে সাজিয়ে সার্থক রূপ দেয়া, এটা নজরুল পারতেন। সেটাই। এই যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী চলছে এবং এই জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে এবারে, সেগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। আমাদের আসলে নজরুল চর্চার সরকারিভাবে যে প্রতিষ্ঠানটা, যাকে কেন্দ্র করে গত প্রায় 32-33 বছর আমি কাজ করছি ওখানে, তো আমি সিনিয়র শিক্ষক ওখানে, স্বরলিপিকার, স্বরলিপি সত্যায়ন বোর্ডের আমি মেম্বার। তো স্বাভাবিকভাবে নজরুলের ওখানে যে অ্যাক্টিভিটিগুলো সব কিছুর সঙ্গে কম বেশি আমরা সম্পৃক্ত। তো আমাদের বিভিন্ন দিবস বা বিভিন্ন দিন কেন্দ্র করে আমাদের অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো তো হয়, কিন্তু নজরুল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা, স্বরলিপি করা নজরুলের। কারণ নজরুল নিজের গান স্বরলিপি করে রেখে যেতে পারেননি। তো ওইটা আমরা কিন্তু এখন 57টা খণ্ড, প্রত্যেকটা খণ্ডে 25টি করে গান আছে। এই স্বরলিপিগুলো আমরা অলরেডি 57টা খণ্ড বেরিয়ে গেছে। প্রচুর বই যেগুলো ছিল দুষ্প্রাপ্য, হয়তো একসময় ছাপা হয়েছিল, পরে নজরুলের বই আর কেউ ছাপেনি, সেইগুলো ছাপাও করে বের করা, আর্কাইভ করছেন আপনারা, একদম এগুলো বেরোচ্ছে, বেরোবে আরো হয়তো। আর একটা গুরুত্বপূর্ণ যেটা কাজ হয়েছিল, যে ইন্টারন্যাশনালি নজরুলকে যদি আমরা ছড়িয়ে দিতে চাই, তাহলে কিন্তু শুধু বাংলায় থাকলে হবে না, অন্য ভাষা লাগবে, ইংলিশ ট্রান্সলেশন বা উর্দু, ফার্সি। তো এই উদ্যোগটা
বেশ জোরে সোরে শুরু হয়েছে। বাহ, তো বিচ্ছিন্নভাবে কেউ কেউ হয়তো ট্রান্সলেট করেছিল, কিন্তু ইদানিং সরকারিভাবে ইনস্টিটিউটের নিজস্ব যে ক্যাপাবিলিটি সেটাকে ব্যবহার করে চলছে চেষ্টা। এবং আমার মনে হয় আপনাদের রিসোর্স ব্যবহার করে আপনারা কাজটা করছেন। একদম। কিন্তু গানের বেলায় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে বিভিন্ন কোম্পানির রেকর্ড, নজরুলের জ্ঞান থাকাকালীন যে রেকর্ডগুলো বেরিয়েছিল, হ্যাঁ, ওইগুলোকে আমরা লক্ষ্য করে ওইগুলোকে নিয়ে সেই বাণী, সেই সুর উদ্ধার করে আমরা লিপিবদ্ধ করছি। ওইটাই কিন্তু স্বরলিপি, যেটা রবীন্দ্রনাথের গানের বেলায় তারা করে গেছেন, তারা নিজেরাই করে গেছেন, তার লোকজন দিয়ে উনি করে গেছেন। কিন্তু আমাদের নজরুল তো দুর্ভাগা চিরকাল, শুধু যেখানে গান একজনকে দিয়েছে সে হয়তো বিখ্যাত হয়েছে, কিন্তু নজরুলের জন্য সে কিছু করেনি। ওই গানটি সংরক্ষণ করা বা কিছু করা এগুলো কিছুই করেনি, যেটা নজরুল ইনস্টিটিউট দাপটের সঙ্গে করছে। এবং তরুণদের মধ্যে ইদানিংকালে একটা ক্রেজ হচ্ছে যে একটু ব্যান্ডের গান শোনা বা একটু রিদমিক গান শোনা, এই ব্যাপারগুলো আছে না, ফিউশন আছে না। তো এই বিষয়টি নিয়ে আমরা মাঝে মাঝে কথা বলেছিলাম এর আগেও, যে আমরা তাদের উপযোগী করে আমাদের গানের সুর ঠিক রেখে তাদের মতন করে তাদের ভালো লাগার জায়গা আমরা যেতে পারি কিনা, তো সেইটা হয়ে ওঠেনি। কিন্তু এবার সেই চেষ্টাটা হচ্ছে আমাদের বর্তমান এবার যে আমাদের নির্বাহী পরিচালক আমাদের শিবলি সাহেব, হ্যাঁ, আমাদের খুবই মানে এনার্জেটিক একটা মানুষ, তো ওনার চেষ্টাতেই কিন্তু এই যে 31 তারিখে আমাদের ইয়েতে মানিক মিয়া এভিনিউতে 10টা নজরুলের গান নিয়ে কনসার্ট হচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার, তাকেও ধন্যবাদ দিই। এবং উনি বারবার একটি কথা বলছেন যে আমরা যে নজরুলের ট্রান্সলেশনের যে ব্যাপারটা ট্রান্সলেট করার, ওটা অন্তত 2 বছরের মধ্যে আমরা সিংহভাগ যেন ট্রান্সলেশনটা করে ফেলতে পারি, সেই চেষ্টাও তারা করছে। আচ্ছা, এই নজরুল ইনস্টিটিউট ছাড়াও তো আসলে আরো বেশ কিছু সংগঠন আছে যেগুলো নজরুল চর্চা করে যাচ্ছেন এবং নজরুলকে ছড়িয়ে দেবার একটা প্রচেষ্টা বা অভিপ্রায় রাখছে। সেই সংগঠনগুলো আসলে কিভাবে কাজ করছে বা সেখানে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলে মনে করেন কিনা? অবশ্যই মনে করি, কারণ এই ধরনের উদ্যোগগুলো অনেক ক্ষেত্রে অনেকে বলে যে ঘরের খেয়ে বোনের মুষ তাড়ানো, এরকম বলে আর কি। কারণ যেখানে পুরোপুরি দেশের মানুষ সবাই তার সঙ্গে সম্পৃক্ত হয় না, কেউ কেউ ভালোবেসে এগুলো উদ্যোগটা নেয়। তো এরকম আমাদের বাঁশুরি বলে একটা সংগঠন আছে, যেটার খালেকুজ্জামান সাহেব একটা সভাপতি। তো সেখানে অলমোস্ট আমাদেরই সব ছাত্রছাত্রী, তারা সেখানে গান বাজনা করে। এবং আমি তাকে ধন্যবাদ দিই যে উনি ইঞ্জিনিয়ার মানুষ, কিন্তু তার নিজস্ব ওই কাজগুলো রেখে নজরুলকে প্রচার প্রসারের জন্য কাজ করছেন। আমাদের আমরা যাদের শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকে, এবং যাদের আমরা শিখিয়ে তৈরি করছি, তারা অনেকেই ওখানে গান গাইছে, শিক্ষকতা করছে ওখানে। তারা যেমন প্রশিক্ষণ বা গান গেয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তো এটাকেও আমরা সাধুবাদ জানাই। বিচ্ছিন্নভাবে এগুলো হচ্ছে, তো উনি একটু জোরে সোরেই করছেন। নজরুল চর্চা কি কোনোভাবে কি আপনার কাছে এটা মনে হয় কিনা যে সেটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, মানে মফস্বল শহরগুলোতেও সেই চর্চাটা জরুরি বলে মনে করেন? খুবই জরুরি, কারণ আমরা শুরু করেছিলাম আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় সারা দেশে প্রমিত সুরে এবং বাণীতে নজরুল চর্চা বা প্রশিক্ষণ, এই ব্যাপারটা শুরু হয়েছিল, বেশ চলেওছে। তো ইদানিং বন্ধ আছে, হয়তো পরে আবার হবে। তো এটা আমরা হয়তো 7 দিনের জন্য বিভিন্ন জেলাতে আমরা গিয়েছি, গিয়ে সেখানে সিলেক্টেড কিছু ছেলে মেয়ে যারা ভালো ওখানকার বা শিক্ষক যারা, তাদের আমরা প্রশিক্ষণ দিতাম। আচ্ছা, তো 5 দিন প্রশিক্ষণ দিলাম, তারপরে ওদের মধ্যে থেকে বেছে তাদের মঞ্চে গান গাওয়ার সুযোগ দেওয়া হলো। সেখানে আমরাও গাইলাম, তারাও গাইলো। এইভাবে কিন্তু সারা দেশে আমরা শুরু হয়েছিল, নজরুল ইনস্টিটিউট করেছিল। ওইটা এখন হয়তো বন্ধ আছে, আবার শুরু হয়ে যাবে। অনেক অনেক শুভকামনা রইল। আপনারা যারা প্রমিত সুর এবং বাণী নিয়ে আসলে নজরুলের সঙ্গীত নিয়ে কাজ করে যাচ্ছেন, আপনাদের প্রতি আমরা ভীষণ রকমভাবে কৃতজ্ঞ। সবসময় ভালো থাকবেন। সবশেষে আপনার কণ্ঠে আরো একটি গান শুনবো আমরা। কোন গান? নজরুলের সেই বিখ্যাত গানটি, যে গানটি না করলে তার জন্মদিন বলি বা মৃত্যুদিন বলি, সবসময় এই গানটি তার কাছে সামনে গাওয়া হতো। ওই পরিবারের সঙ্গে কিন্তু প্রায় আমি 32 বছর সম্পৃক্ত। খিলখিল আমার ছাত্রী, সুতরাং একেবারে ওই পরিবারটার সঙ্গে এতগুলো বছর আমি একেবারে পারিবারিকভাবে। তো যে গানটি ছাড়া একেবারে গান হয় না, দুটো গান, এক হচ্ছে ফুলের জলসায় নীরব কেন কবি, তাকে মালা পরিয়ে ঘুরে রেখে এইসব গানগুলো হতো। আর একটা হচ্ছে কবি সবার কথা কইলি এবার নিজের কথা কহ। তো আমি ফুলের জলসায়, এটাই তাহলে গাই। ফুলের জলসায় নীরব কেন কবি, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়,
তব ম্লান ছবি নীরব কেন কবি, তব ম্লান ছবি নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বিশেষ দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে এবং আমাদের এনটিভি, আমাদের খুব কাছের এই চ্যানেলটি আমাদের নিজস্ব সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য তারা যে এই অ্যাক্টিভিটিগুলো করছে, এমনিতর কাজ যেন আরও বেশি করে হয় সেই আশা থাকবো। এবং সর্বোপরি আমাদের প্রাণের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমহিমায় যেন প্রতিষ্ঠিত হয়। শুধু মুখে বলবো জাতীয় কবি আর কিছু জানলাম না, এটা যেন না হয়। তার পুরো অবস্থানটা যেমন সর্বযুগে প্রাসঙ্গিক, সেই প্রাসঙ্গিক চেহারাটা যেন আমাদের সামনে দৃশ্যমান হয়। কি দারুণ বললেন, সেটা আমাদেরও প্রত্যাশা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।